আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আজ। সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন। নির্বাচন চায় না সরকার, দোষারোপ করা হচ্ছে বিএনপিকে, মন্তব্য দলটির নেতাদের। বাংলাদেশকে $106.30 কোটি অর্থ সহায়তা দেবে জাপান। দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যাশা। টোকিওতে প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক। প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে বাজেটের 12 ভাগ বরাদ্দের পরিকল্পনা সরকারের। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত। মহেশখালীতে পানিতে ডুবে একজনের মৃত্যু। বৃষ্টিপাত হবে আরও 2 দিন, বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং ঈদের আগে বেড়েছে মশলার দাম। 3,000 টাকার এলাচ বিক্রি হচ্ছে 5,500 টাকা কেজি। কাঁচামরিচের ঝাল বেড়ে দ্বিগুণ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30 মে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মী ও ভক্ত অনুসারীদের ঢল নামে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আদতে প্রধান উপদেষ্টাই চান না নির্বাচন হোক। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ আর রণাঙ্গনে সাহসী ভূমিকা ইতিহাসে স্থান করে দেয় জিয়াউর রহমানকে। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়া। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকের হাতে নির্মমভাবে নিহত হন জিয়াউর রহমান। ইতিহাসের কাছে এই সব প্রশ্নের জবাবের প্রতীক্ষায় রইল বাংলাদেশ। তবে স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য অনুসারী রেখে গেছেন তিনি। তাই মৃত্যুর প্রায় 4.5 দশক পরও বৈরী আবহাওয়া উপেক্ষা করে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে হাজির অগণিত অনুসারী। এ সময় বিএনপি নেতারা বলেন, জিয়ার আদর্শে বলিয়ান হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই, তারই প্রস্তাব। পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলতে বলতে এখন নির্বাচন দেখতে চায় না। আজকাল এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন দেশের সংস্কার করার জন্য। আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না। তিনি বললেন, একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস। উনি নির্বাচন চায় না। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি নেতারা। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে চালু করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের সার্কিট হাউসে রাতের নিস্তব্ধতা ভেঙে দেয় এক রক্তাক্ত অধ্যায়। শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু তাকে মুছে ফেলা যায়নি। এই স্বাধীনতা যোদ্ধা রাষ্ট্রনায়ক মানুষের হৃদয়ে অমরতা লাভ করেন। 4 দশক পেরিয়েও যার মৃত্যু ঘিরে প্রশ্নের শেষ নেই। রিপোর্ট করছেন এস এম আশরাফ। সময় থেমে যায় না, কিন্তু কিছু মুহূর্ত থেমে যায় ইতিহাসে। 1981 সালের 30 মে ভোরের বাতাসে কেঁপে উঠে একটি জাতির হৃদয়। ঝড়ে ভেসে যায় এক অধ্যায়, যে অধ্যায়টি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়। 1971 সালের 26 মার্চ কাল রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সেই কণ্ঠ হয়ে উঠেছিল প্রতিরোধের অনন্ত প্রেরণা।
স্বাধীনতার পর রাজনীতির মাঠে নতুন করে ইতিহাস লিখতে শুরু করেন জিয়াউর রহমান। জাতিকে দিয়েছিলেন নতুন আশা, আত্মনির্ভরশীলতা, উৎপাদন, উন্নয়নের ডাক। প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী দর্শন, গণতন্ত্রের নতুন সূচনা। যদি সেদিন ইস্ট বেঙ্গল রেজিম এবং ইপিআর জিয়ার নেতৃত্বে বিদ্রোহ না করত, তাহলে কোনো মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশও স্বাধীন হতো না, আজও পাকিস্তান থাকতো। এটি হলো বাস্তবতা। কিন্তু ইতিহাসে জিয়ার এই ভূমিকাকে অস্বীকার করা হয় এবং ইতিহাস লেখা হয় ক্ষমতাসীনদের ফরমায়েশ অনুযায়ী। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে জিয়ার এই বীর মুক্তিযোদ্ধার ভাবমূর্তি চিরভাস্বর হয়ে থাকবে এবং বিশেষ করে তার নির্লোভ জীবন, সৎ রাষ্ট্রপতি হিসাবে তার সততার কথা কিংবদন্তি তুল্য। এই কারণে তিনি জনগণের এত প্রিয়। কিন্তু 1981 সালের সেই ভয়াল ভোরে চট্টগ্রামের সার্কিট হাউজে ঘাতকের গুলিতে থেমে যায় এক জীবন। থেমে যায় না প্রশ্ন, কেন, কাদের লাভ হয়েছিল এই মৃত্যুতে? একটা কথা সবসময় উনি বলতেন, দেশটা আমার ছোট হতে পারে, লোক তো আমার অনেক বেশি। এই লোক যদি দুই হাত দিয়ে কাজ করে, আমি সমস্ত কাজ ভালোভাবে করতে পারবো। আমার দেশটা ছোট হতে পারে বটে, এই কথা ঠিক, কিন্তু আমি ছোট না। তার প্রস্থানে শোকে কাঁপে দেশ। মানুষ পথে নামে, কাঁদে, প্রশ্ন করে। শুধু রাষ্ট্রনায়ক নন, তিনি হয়ে ওঠেন ইতিহাসের এক অমর অধ্যায়। এসএম আশরাফ, এটিএন বাংলা। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে $106 কোটি 30 লাখ সহায়তা দেবে জাপান। টোকিওতে ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার বৈঠকে এই সংক্রান্ত একটি সমঝোতায় পৌঁছায় দুদেশ। বৈঠকে অন্তর্বর্তী সরকার সংস্কার এবং শান্তিপূর্ণ রূপান্তর প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিনে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দেয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। স্বাক্ষর হয় 6টি সমঝোতা স্মারক ও চুক্তি। দ্বিপাক্ষিক বৈঠকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার অনুমোদন দেয়া হয়। সহায়তার জন্য বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ুর সহনশীলতার জন্য লোন হিসেবে দেয়া হয় প্রায় $41 কোটি 80 লাখ। এছাড়াও জয়দেবপুর ঈশ্বরদী রুটকে ডুয়েল গেজ ডাবল রেল পথে উন্নীত করার জন্য $64 কোটি 41 লাখ এবং বৃত্তির জন্য $40,20,000 সহায়তা দেবে টোকিও। এটা শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরো যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকে আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। পরে যৌথ বিবৃতিতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র গঠনের উদ্যোগ, সংস্কার প্রচেষ্টা ও শান্তিপূর্ণ রূপান্তরের অঙ্গীকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান অধ্যাপক ইউনুস। অপরদিকে রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আশ্রয় ও তাদের জন্য বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা। নানা কারণে প্রধান উপদেষ্টার এই জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতিম দেশটির কাছ থেকে অর্থ সহায়তার অঙ্গীকার যেমন পাওয়া গেছে, তেমনি ভাবে রোহিঙ্গা সংকট সমাধানেও জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে আবারও অঙ্গীকার ব্যক্ত করেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান। এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট 2025। আসছে নতুন অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে 95,908 কোটি টাকা হতে পারে, যা মোট বাজেটের 12.18 ভাগ। নতুনভাবে এই কর্মসূচিতে যুক্ত হচ্ছেন আরও 6,24,000 সুবিধাভোগী। সব ধরনের ভাতা বাড়ছে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত। প্রকৃত উপকারভোগীর কাছে প্রণোদনা পৌঁছতে কমছে প্রকল্পের সংখ্যা। বৈষম্যহীন বাজেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সামাজিক সুরক্ষা খাতে ডাটাবেজ তৈরির পাশাপাশি ভাতার পরিমাণ বাড়ানোর পরামর্শ গবেষকদের।
অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবার বাস্তবতার নিরিখে বাজেট দিচ্ছে অন্তর্বর্তী সরকার। শরফুল আলমের রিপোর্ট। রাজনীতি সহ নানা অস্থিরতায় থমকে আছে দেশের অর্থনীতি, নেই নতুন বিনিয়োগ। একদিকে কমছে আয়, অন্যদিকে বাড়ছে বেকারত্ব। মূল্যস্ফীতি কিছুটা কমলেও স্বস্তি নেই সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার ভিন্ন এক বাস্তবতায় আসছে 2025-26 অর্থ বছরের বাজেট, যার আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। এর মধ্যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে 95,908 কোটি টাকা, যেখানে চলতি অর্থবছর ছিল 90,468 কোটি টাকা। 140টি সামাজিক কর্মসূচি থাকলেও নতুন অর্থবছরে তা কমিয়ে আনা হতে পারে 100-তে। জুলাই আগস্টে এটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন ছিল। এখানে কিন্তু মানুষের যে আয়ের বৈষম্য, ভোগের বৈষম্য, সম্পদের বৈষম্য, এইসব বিষয়গুলো কিন্তু ছিল। বাজেটে কেবলমাত্র সামাজিক নিরাপত্তা কর্মসূচি দিয়ে এই বৈষম্য কমানো যাবে না, সেখানে আরও অন্যান্য যেসব বিষয়গুলো আছে, শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিনিয়োগকে চাঙ্গা করা, বাস্তবায়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকবে, অর্থায়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকবে, কারণ প্রত্যাশাটা তো থাকবে যে অর্থায়নটা এবার বেশি হবে। সুতরাং সেইটাও কিভাবে, কারণ এক জায়গায় আমি যদি অর্থায়নটা বাড়াতে চাই, অন্য জায়গায় হয়তো এটার কিছুটা আবার কমাতে হবে, সেই জায়গাটা কোনটা। প্রযুক্তি ব্যবহার করে রেজিস্টার এবং অন্যান্য যেগুলো করার কথা চিন্তা করা হচ্ছে, সামাজিক ইন্স্যুরেন্সের কথা চিন্তা করা হচ্ছে, গ্যারেন্টিড যে এমপ্লয়মেন্ট স্কিম করা যায় কিনা, এগুলো আমরা কিন্তু দেখব যে এগুলো আসছে কিনা। বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আগের অর্থ বছরের চেয়ে 4 লাখ কমে নতুন করে যুক্ত হচ্ছেন আরও 6,24,000 সুবিধাভোগী। সেই হিসাবে নতুন সুবিধাভোগীর সংখ্যাও কমছে। তবে প্রকল্প কমলেও বাড়ছে ভাতা আর উপকারভোগীর সংখ্যা। 50 টাকা করে বাড়ছে বয়স্ক, বিধবা, দুস্থ, মা ও শিশু এবং প্রতিবন্ধী সহায়তা। আমাদের ফোকাস হলো প্রথমত যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এটার জন্য দরকার কি, আমাদের কর্মসংস্থান দরকার, আয়ের সংস্থান দরকার, তাই তো। এই জন্য বাজেটটাকে আমরা চেষ্টা করি একটু বিজনেস ফ্রেন্ডলি করার জন্য। এখন আগেকার সেই সরকারের বড় বড় সংস্থা বা কর্পোরেট বডি কাজ করবে, আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আমরা আসতেছি। বেশিরভাগ আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কিছুটা আমরা বাড়াবো, মার্জিনালি বাড়বে, হয়তো আপনি সার্বিকভাবে অন্যদের সাথে তুলনা করলে বেশি হবে না। সবচেয়ে বড় আমাদের এখন চ্যালেঞ্জ হলো যেটা, যে ওনারা যেটা বলেন মূল্যস্ফীতির একটা ব্যাপার, আমরা এখনো 9-এর কাছাকাছি আছি, যেটা অন্যান্য দেশে কমে গেছে। বর্তমানে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগীরা বছরে সর্বোচ্চ 40 দিন দৈনিক ভিত্তিতে 200 টাকা মজুরি পাচ্ছেন। নতুন বাজেটে তা বাড়িয়ে 250 টাকা করা হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার বাজেট প্রণয়ন করতে যাচ্ছেন। এবারের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, সামাজিক সুরক্ষা খাতে যে বাজেট বরাদ্দ দেওয়া হবে তা বাস্তবায়ন করা এই সরকারের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গভীর নিম্নচাপ লঘুচাপে পরিণত হওয়ায় সারা দেশে কমছে বৃষ্টিপাত। তবে আগামী রোববার পর্যন্ত মাঝারি ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। এদিকে জোয়ারের পানিতে ডুবে মহেশখালীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে আজ বৃষ্টি কম হওয়ায় ঢাকায় কমেছে দুর্ভোগ এবং জলাবদ্ধতা। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। কখনো ঝিরিঝিরি, কখনো ভারী বৃষ্টি, কারো কাছে স্বস্তির, আবার কারো দুশ্চিন্তার কারণ দুর্ভোগ জলাবদ্ধতা হলে। তবে ছুটির দিনের বৃষ্টি ভেজা সকালটা অনেকের কাছেই ছিল আনন্দের। বৃষ্টিটা এত ভালো লাগে যে অনেক ভালো লাগে। কি ভালো লাগে বাসায় বসে বসে দেখতে, কিন্তু বের হতে ভালো লাগে না। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। সারা দেশেই কমেছে বৃষ্টি। বৃহস্পতিবারের ভারী বৃষ্টিতে যে জলজট হয়েছে তাও কেটে যাচ্ছে। ঢাকা ও আশপাশের এলাকায় এখন হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কয়েকদিন যে খরা গেছে তাতে বৃষ্টি করে খুব ভালো লাগতেছে। ঠান্ডা লাগবে, যারা মনে হয় যে ফিরে যাই এসির থাকে ওদের বেশি টাস করে ঠান্ডা লাগবে। আমরা তো আর এসির মধ্যে থাকি না। আবহাওয়া অফিস বলছে নিম্নচাপটি এখন লঘুচাপে পরিণত হয়েছে।
রোববার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। ভারী ও মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সহ 6 বিভাগে। অন্য যে দুটো ডিভিশন বাকি আছে সেখানেও ভারী বর্ষণ হতে পারে, তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে ধীরে ধীরে। কারণ কি, সিস্টেমটা যেটা আমাদের নিম্নচাপ হয়ে আছে বর্তমানে, সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে আরো লঘুচাপে পরিণত হতে পারে। 1 থেকে 3 ফিট বায়ুতাড়িত জলোচ্ছ্বাস যেটা হওয়ার কথা, সেটা পরিমাণ অনেকটা কমে আসবে। আর যদি সিস্টেমটা এখন চলে আসে আমাদের ল্যান্ডে, বাতাসটা অনেকটা কমে আসতে পারে। কিন্তু ওই ডিপ্রেশন বা নিম্নচাপের প্রভাবটা শুধু ল্যান্ডে থাকবে না, সাগরেও এটার অবস্থা কিছুটা বিরাজমান থাকতে পারে। এদিকে জোয়ারের পানিতে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনজীবন। ভোলা, পটুয়াখালী সহ কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে নাজুক পরিস্থিতি দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি। কক্সবাজার উপকূলের অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে। পানিতে ডুবে মহেশখালীর কুতুব জমে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেয়ার পাশাপাশি সার্বিক সহায়তা দিতে কাজ করছে প্রশাসন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কোরবানির ঈদের আগে 1 দফা বেড়েছে মশলার দাম। 3000 টাকার এলাচের কেজি এখন 5500 টাকা। বৃষ্টির অজুহাতে 60 টাকার কাঁচামরিচ এখন 120 টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। ভরা মৌসুমেও কমেনি চালের দাম। তবে কিছুটা স্বস্তি রয়েছে ডিম ও সবজি বাজারে। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সাপ্তাহিক ছুটির দিনের প্রত্যাশিত ভিড় নেই রাজধানীর মোহাম্মদপুরের এই বাজারে। ব্যবসায়ীরা বলছেন, আলু, পেঁয়াজ সহ কিছু নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলেও ক্রেতা না থাকায় ব্যবসায় মন্দা যাচ্ছে। কোরবানির ঈদের আগে 1 দফা বেড়েছে মশলার দাম। সবচেয়ে বেশি দাম এলাচের। রোজার আগেও যে এলাচ 3000 টাকায় বিক্রি হয়েছে, এখন তার দাম প্রায় দ্বিগুণ। তো মশলার দাম একটু বেশি, কম হলে ভালো আর কি। জিরা হলো আমরা 640 টাকা কেজি, আর গোলমরিচ হলো 1300 টাকা কেজি, আর লবঙ্গ হলো 1400 টাকা কেজি, আর এলাচ একটা হলো 4500, একটা হলো 5000। নতুন ধান ওঠায় চালের দাম যতটা কমার প্রত্যাশা ছিল ঠিক ততটা কমেনি। কেজিতে 2-4 টাকা কমে এখনো আছে চড়া দামেই। প্রকারভেদে চাল বিক্রি হচ্ছে 54 থেকে 94 টাকা কেজি। নাজির চাল আপনার 90 টাকা, 85 টাকা এরকম ভালো কোয়ালিটি আর কি। আর মিনিকেট 80-82 ভালো 80 টাকা, আর 28-60 টাকা। পাইজাম হলো 60 টাকা, মোটা চাল 55 টাকা। 94 টাকা যে চালটা আমরা বিক্রি করি, সেই ভদ্রলোকের দাম তো কমাইতেছে না। এদিকে টানা বৃষ্টিতে সরবরাহ কম হলেও খুব একটা বাড়েনি সবজির দাম। পটল, আলু, করলা, লাউ, ঢেঁড়স পাওয়া যাচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যেই। শুধু কাঁচামরিচের দাম হয়েছে দ্বিগুণ। এই 2টা দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কাঁচামরিচের দামটা একটু বাড়তি। মোটামুটি ঠিক আছে অন্যান্য সবজি, কিন্তু টমেটোটা একটু বাড়তে যাচ্ছে কারণ সিজন শেষ। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম 10 টাকা বাড়লেও এখনো রয়েছে হাতের নাগালেই। পাকিস্তানি কক ও সোনালী মুরগির দামও তুলনামূলক কম। তবে দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকার উপরে। 10 টাকা কেজিতে বাড়ছে ব্রয়লারটা, আর সোনালী তো মনে করেন ওই চলতেছে 220 আর 240, আর দেশিটা আপনি মনে করেন 650 থেকে 630। গত সপ্তাহে ডিমের দাম কিছুটা বাড়লেও এখন আবারও কমে বিক্রি হচ্ছে 130 টাকা ডজন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কাস্টমস কর্মকর্তারা কাজে ফিরলেও এখনও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। তার সাথে পরিবহন শ্রমিকদের ধর্মঘট, শ্রমিকদের মিছিল, মিটিং আর সমাবেশে স্থবিরতা দেখা দিয়েছে বন্দরে। এতে তৈরি হয়েছে কন্টেইনার জট। ঈদের ছুটিতে তা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার হলেও এখনও রয়ে গেছে এর প্রভাব। বন্দরে জমে থাকা পণ্যের শুল্কায়ন, বিল অব এন্ট্রি দাখিল, কায়িক পরীক্ষা সহ বিভিন্ন কাজে এখনও পুরোপুরি গতি না আসায় চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে বাড়ছে কন্টেইনারের সংখ্যা। সাম্প্রতিক পরিবহন ধর্মঘটেও বাধাগ্রস্ত হচ্ছে বন্দর কার্যক্রম, আর এতে তৈরি হয়েছে কন্টেইনার জটের। সেই সাথে বহির্নোঙরেও বাড়ছে অপেক্ষমান জাহাজের সংখ্যা। এদিকে বন্দর থেকে যথাসময়ে পণ্য খালাস করতে না পারায় প্রতিনিয়তই জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। এই অবস্থায় দ্রুত পণ্য ডেলিভারি নিতে
তাগাদা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। স্টেক হোল্ডারকে একসাথে করে একটা সিদ্ধান্ত নিয়ে বন্ধের ভিতরে কিভাবে কাজ করা যায়, কিভাবে এই জটটাকে অবসান করা যায়, সে ব্যাপারে এই মুহূর্তেই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা বারবার ইনস্ট্রাকশন দিচ্ছি যারা ইম্পোর্টার এবং যারা কাস্টমস সংশ্লিষ্ট কনসার্নে আছেন তাদেরকে যাতে দ্রুত তাদের কন্টেনার নিয়ে যায়। এদিকে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে কোরবানি ঈদের 10 দিন ছুটিতেও খোলা থাকবে বন্দর। ঈদের পরবর্তী সময়গুলোতে চট্টগ্রাম বন্দরে তেমন একটা ডেলিভারি কার্যক্রম থাকে না, কারণ আপনাদের আমদানিকারকদেরও কার্যালয় বন্ধ থাকে, ব্যাংক বন্ধ থাকে, সব কিছু মিলে একটা চেইন, সেই চেইন যদি কাজ করে তাহলেই বন্দরে যে জটের আশঙ্কা করতেছে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। বন্দরের হিসেব বলছে বৃহস্পতিবার বন্দরে কন্টেনার ছিল প্রায় 42,500 একক, যা দুদিন আগেও ছিল প্রায় 45,400, আর বহির্নোঙরে অপেক্ষায় ছিল প্রায় 46টি জাহাজ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। স্থগিত করার একদিন পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি অস্থায়ীভাবে পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্রের আপিল আদালত। একদিন আগেই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত ট্রাম্পের শুল্ক আদেশকে ক্ষমতা বহির্ভূত বলে ঘোষণা করেছিল, কিন্তু ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস স্থানীয় সময় বৃহস্পতিবার এক জরুরি আদেশে বাণিজ্য আদালতের রায় আপাতত কার্যকর না করার আদেশ দেয়। এই আদেশে আদালত রায়ের কোনো ব্যাখ্যা দেয়নি। শুল্ক কার্যক্রম বন্ধ হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল। আদালত এই যুক্তিকে মেনে নিয়েই আপাতত শুল্ক চালু রাখার অনুমতি দিয়েছে। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়ে দেন তাকে সভাপতি পদে দেখতে চায় না সরকার, কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে পদত্যাগ না করার ঘোষণা দেন ফারুক আহমেদ। এই সিদ্ধান্তের পর বিসিবির 8 পরিচালক তার প্রতি অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেন। পরিচালকদের সেই অনাস্থা প্রস্তাবে সাড়া দিয়েই এনএসসি এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে তিনি যদি স্বেচ্ছায় বোর্ড সভাপতির পদ থেকে সরে না যান তাহলে সরকার চাইলেও তাকে সরাতে পারবে না, কারণ আইসিসি ক্রিকেট বোর্ড সরকারি হস্তক্ষেপ অনুমোদন করে না। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আজ। সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন। নির্বাচন চায় না সরকার, দোষারোপ করা হচ্ছে বিএনপিকে, মন্তব্য দলটির নেতাদের। বাংলাদেশকে $106 কোটি 30 লাখ অর্থ সহায়তা দেবে জাপান। দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যাশা। টোকিওতে প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বাজেটের 12 ভাগ বরাদ্দের পরিকল্পনা সরকারের। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত। মহেশখালীতে পানিতে ডুবে একজনের মৃত্যু। বৃষ্টিপাত হবে আরও 2 দিন বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং ঈদের আগে বেড়েছে মশলার দাম। 3,000 টাকার এলাচ বিক্রি হচ্ছে 5,500 টাকা কেজি। কাঁচামরিচের ঝাল বেড়ে দ্বিগুণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।